কম্পাস যে বেঁচে রয়েছে জেনে গেল মোনালিসা এবং সমস্ত কিছু বলে দিল মোনালিসা তার দাদু অভিগম দত্তকে। হ্যাপি এভার 70 দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মুক্তির ঘরে একটা ব্যাঙ দিয়ে দিয়েছে কম্পাস এবং বিহান, যাতে মুক্তির ষড়যন্ত্র সব বুঝতে পারে। ব্যাঙ দেখে ভয় পেয়ে তার হাতে যে ব্যান্ডেজ রয়েছে সেগুলো যেন খুলে ফেলে। একেবারে ব্যাঙটা মুক্তিমাসির একদম মুখের কাছে গিয়ে বসে রয়েছে। মুক্তিমাসির এদিকে ঘুমিয়ে রয়েছে, তখন হঠাৎ করে তার ঘুম ভাঙলে দেখে বড় একটা ব্যাঙ তার চোখের সামনে তাকিয়ে আছে। সে তো ভয়ে চিৎকার করছে আর ব্যাঙটাও ওইখান থেকে পড়ে যায়। এদিকে ব্যাঙটা পড়ে যাওয়ার সময় কম্পাস যে রেকর্ডটা রেখেছিল সেই পুতুলটাও পড়ে যায়। মুক্তি তো চিৎকার করে ডাকছে অখিলেশ এবং সেনাপতিকে বলে। তখনই মুক্তি সতর্ক হয়ে যায়, বলছে না না, আমার এই বাঁধনটা কিছুতেই খোলা যাবে না। এমনও হতে পারে কেউ ফাঁদ পেতেছে আমার এই মুখোশটা খোলার জন্য। না না, আমি অসুস্থরই ভান করতে থাকি। তখন অসুস্থ হওয়ার অভিনয় করে ডাকতে থাকে সেনাপতি এবং অখিলেশকে। এদিকে আড়াল থেকে বিহান আর কম্পাস তো হাসছে। অন্যদিকে কম্পাস বিহানকে শিখিয়ে দেয় ব্যাংকটা যেন তাড়াতাড়ি ওইখান থেকে সরিয়ে নেয়, তা না হলে কিন্তু সবাই আসলে যদি মুক্তিমাসি দেখে ফেলে কোনো ব্যাংক রয়েছে তাহলে কিন্তু নানানটা প্রশ্ন আসবে। তখন বিহান ওইখান থেকে ব্যাংকটা সরিয়ে ফেলে। এদিকে মুক্তিমাসির চিৎকারে সবাই চলে এসেছে। অখিলেশ বলে, কি ব্যাপার মুক্তি, তুমি এত রাতে কেন চিৎকার করছো, কি হয়েছে? সেনাপতিও চলে এসেছে। সেনাপতি বলে, মা কি হয়েছে? তখন বলে, দেখ না সেনাপতি, মনে হয় ঘরে কিছু একটা ঢুকেছে, মানে ব্যাঙ ঢুকেছে। আমি যখন ঘুমিয়েছিলাম হঠাৎ করে জেগে উঠি, আমার মুখের সামনে একটা ব্যাঙ জল করে মনে হয় আমার চোখের দিকে পিটপিট করে তাকাচ্ছে। আর আমি উঠতেই ব্যাঙটা কোথায় যে চলে গেল এখন তো দেখতেও পাচ্ছি না। তখন সবাই চারিদিকে খুঁজতে থাকে যে ব্যাঙ আছে কিনা, কিন্তু কোথাও কোনো ব্যাঙ নেই। তখন সেনাপতি বলে, মা তুমি কি দেখেছ? কোথাও তো ব্যাঙ নেই। মুক্তির কথা কেউ বিশ্বাস করছে না। সেনাপতি তখন বলে, হ্যাঁ তুমি তো স্বপ্নে দেখেছো মা মনে হয়, তাহলে ব্যাঙটা কোথায় গেল? এদিকে বিহান বলতে থাকে, হ্যাঁ মুক্তিমাসি, তুমি ঘুমের ঘরে ব্যাঙ দেখলে অথচ লাইট জ্বললে ব্যাঙটা চলে গেল, এটা হয় নাকি? কম্পাস তখন বলতে থাকে, হ্যাঁ ঠিক তাই তো, এখন তো আষাঢ় মাস না, তাহলে দোতলায় এই ব্যাঙ ওঠা কি সম্ভব? তো এক একজন সবাই এক এক মন্তব্য করতে থাকে। মুক্তির মাসির কথা কেউ বিশ্বাস করছে না। মুক্তিমাসি বলেই যাচ্ছে, তোমরা বিশ্বাস করো আমি স্বপ্নে দেখিনি এই ঘরে ব্যাঙ ঢুকেছিল। তখন ঋতুজা বলে, দেখ মুক্তি, অনেক হয়েছে, এমনি সারাদিন নানান কিছু নিয়ে আমাদের সমস্যায় থাকতে হয়, এর পিছনে অবশ্য তুই রয়েছিস। মুক্তি তখন রাগান্বিত হয়ে বলে, ঋতুজা তুই কি বলছিস? তখন অখিলেশ বলে, দেখো মুক্তি, কিচ্ছু বলিনি, ঋতুজা কিচ্ছু বলিনি, তুমি ঘুমিয়ে পড়ো ঠিক আছে? তো সবাইকে নিয়ে অখিলেশ এবং ঋতুজা চলে যায়। এদিকে চলে যাওয়ার পর কম্পাস দাঁড়িয়ে থাকে। আর তখন মুক্তি বলে, কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন এখানে, যাও এখান থেকে। তখন কম্পাস বলে, হ্যাঁ ম্যাডাম, যদি কোনো দরকার হয় তাহলে আমাকে ডাকবেন। এটা বলে কম্পাস আস্তে আস্তে ওদিক থেকে চলে যায়। অন্যদিকে সেনাপতি দরজাটা বন্ধ করে দেয়। তখন মুক্তি বলে, সেনাপতি তুইও বিশ্বাস করলি না তো যে এই ঘরে কোনো কিছু ঢুকেনি? শোন, কেউ বিশ্বাস না করুক, তোকে সত্যি কথা বলছি, আজকে আমার ঘরে অবশ্যই কেউ ব্যাঙ ঢুকিয়ে দিয়েছিল। তোর মনে আছে মোনালিসাকে কম্পাস ভয় দেখিয়েছিল? মোনালিসা যে অন্ধের নাটক করছিল এটা প্রমাণ করার জন্য কম্পাস ওকে রবট দেখে ভয় দেখিয়েছিল। সবার কাছে প্রমাণ হয়ে গিয়েছিল ও অন্ধ নয়। তেমনি আজকে আমার ঘরে কেউ ব্যাঙ ছেড়ে দিয়েছিল যাতে আমি ভয় পেয়ে সব খুলে ফেলি, সবার সামনে প্রমাণ করতো যে আমি নাটক করছি। আর জানিস তো এই কাজটি আমি শিওর যে এটা বিহানই করেছে, কারণ কম্পাসের সব কার্যকলাপে সব বিহান দেখতো, ওই এগুলো করছে। সেনাপতি তখন বলে, মা যাই করুক না কেন, আলটিমেটলি তুমি তো ধরা পড়নি যে তুমি নাটক করছো। মুক্তি তখন বলে, একদম চুপ, এই কথা না মুখে উচ্চারণ করবি না, কারণ আমাদের শত্রুর অভাব নেই। এমন আছে ঘরের মধ্যে কেউ রেকর্ডার ফিট করেও দিয়ে যেতে পারে, তাহলে আমাদের কথাগুলো রেকর্ড হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তখন সেনাপতি বলে, হ্যাঁ মা বুঝতে পেরেছি। এদিকে কম্পাস তো খুব চিন্তা করছে, কারণ মুক্তিমাসির ঘরে যখন ব্যাংকটা ঢুকেছিল বিহার ব্যাংকটা সরাতে গিয়ে কম্পাস যে রেকর্ডার ফিট করে রেখেছিল মুক্তির সমস্ত কার্যক্রম ধরার জন্য, সেই রেকর্ডারটা পরে নষ্ট হয়ে যায়। কম্পাস ওইটা নিয়ে খুব চিন্তা করছে। এদিকে বিহানকে বলছে, শুনুন বিহান স্যার, আমরা না কিছুতেই কিছু করতে পারছি না। ইদানিং মুক্তিমাসি না খুব সতর্ক হয়ে পড়েছে, কারণ সে আগে সতর্ক হয়ে গিয়েছিল যে এটা কোনো চালও হতে পারে, কারণ মুক্তিমাসি এত সহজেই ধরা দিবে না, সে অনেক সতর্ক হয়ে পড়েছে। এদিকে আমাদের রেকর্ডার তো নষ্ট হয়ে গেল, ব্যাংকটা লাফাতে গিয়ে পুতুলটা পরে নষ্ট হয়ে গিয়েছে। এখন কি করি? মুক্তিমাসির সব কথাগুলো তো
আমি শুনতে পাচ্ছি না, আমাদেরই ভুল হয়েছে। ব্যাংকটা যখন আমরা রুমে ঢুকালাম তখনই আমাদের মোবাইলটা অন করে দেওয়া উচিত ছিল। বিহান তখন বলে, শোনো কম্পাস, আজকে রাতেই তো আমাদের মুক্তি মাসে সমস্ত সত্য সামনে আনা হবে, তাহলে আমি বরং আজকে রাতে এখানে থেকে তোমার সঙ্গে সাহায্য করি। কম্পাস তখন বলে, হ্যাঁ হ্যাঁ, এটা করাই যায়। তখনই কম্পাস বলে, না না, এটা কখনোই হবে না। আর এদিকে বিহান তো খুব খুশি হয়ে যায়, কম্পাসের বিছানায় শুয়ে পড়ে। তখন কম্পাস বিহানকে টেনে উঠিয়ে নেয়, বলছে, না না, এটা করা যাবে না বিহান স্যার, আপনি ইদানিং বড্ড বাড়াবাড়ি করছেন। এই যে খুশি হয়ে যাচ্ছেন, আবার সবার সামনে আমার নাম ধরে রাখছেন, এরকম করলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। তখন বিহান বলে, ঠিক আছে ঠিক আছে। ওই সময় আমরা দেখতে পাবো পুলিশ অফিসার কম্পাসকে ফোন দেয়। কম্পাস তখন রিসিভ করে পুলিশ অফিসারের সঙ্গে কথা বলতে থাকে। পুলিশ অফিসার বলে কম্পাসকে, শোনো কম্পাস, একটা খুশির খবর রয়েছে, কারণ তোমাদের যে সিকিউরিটি শিবু রয়েছে না, শিবুর কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরেছিল। তবে সমস্যা নেই, ওনার জ্ঞান ফিরে আসলে ঠিকমতো বয়ান দিলেই আমরা দোষীদের ধরতে পারবো। কম্পাস যা শুনে অনেক খুশি হয়ে যায়, বলছে, তাহলে অফিসার আমি কি এখনই আসবো? বলছে, না না, এখন এসে কোনো লাভ হবে না, আপনি বরং কাল সকালেই আসেন। তখন বলে, ঠিক আছে অফিসার। এটা বলে ফোন রেখে দেয়। তখন কম্পাস বিহানকে বলে, জানেন তো স্যার, ওই যে আমাদের কলেজের সিকিউরিটি গার্ড শিবু কাকার না জ্ঞান ফিরেছে। যা শুনে বিহানও অনেক খুশি হয়ে যায়। কম্পাস তখন বলতে থাকে, আর আমাদের সকালে পুলিশ অফিসার যেতে বলেছে হসপিটালে। বিহান তখন বলে, ঠিক আছে, তাহলে আমিও যাব তোমার সঙ্গে। কম্পাস তখন বলে, না না, এটা একদম করবেন না, আমার সঙ্গে গেলে মুক্তিমাসীর সেনাপতি সন্দেহ করবে, ওরা বলবে কি ব্যাপার, আমাদের ড্রাইভারের সঙ্গে বিহানের এত কিসের বন্ধুত্ব, এ নিয়ে নানান প্রশ্ন করবে এবং সন্দেহ করবে, তাই আমার সঙ্গে যাওয়া আপনার চলবে না। আপনি বরং বাড়িতে থেকে একটা কাজ করুন, গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, আপনি অখিলেশ এবং সেনাপতির দিকে ভালোভাবে নজর রাখুন যে ওরা কোথায় যায় কি করছে। তখন বিহান বলে, ঠিক আছে। পরদিন সকালে আমরা দেখতে পাবো কম্পাস শিবু কাকার ওইখানে চলে এসেছে। অন্যদিকে মোনালিসাকে নিয়ে মোনালিসার মা চলে এসেছে ডাক্তার দেখানোর জন্য, কারণ মোনালিসা কম্পাসকে নিয়ে সব সময় একটা ভয়ের মধ্যে থাকে, এই জন্য ডাক্তার দেখাতে নিয়ে এসেছে। তখন মোনালিসা বলে, মা তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমাকে বোকা বানিয়ে এখানে নিয়ে এসেছো? তুমি আমাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছো? আমি কখনোই ডাক্তার দেখাবো না। তখন মোনালিসার মা বলতে থাকে, কেন দেখাবি না? তুই ঘরের মধ্যে লেবু লঙ্কা এগুলো ঝুলে রাখছিস, তুই কেমন যেন পাগলের মতো করছিস, সব সময় একটা ভয়ের মধ্যে রয়েছিস, তাহলে তোর অবশ্যই ডাক্তার দেখা প্রয়োজন। আর ডাক্তারদের কাছে সব কিছু খুলে বলবি, ওরা কাউকেই না কোথাও শেয়ার করে না, বুঝতে পেরেছিস? তখন মোনা বলে, তুমি পাগল হয়ে গেছো মা, আমার কিচ্ছু হয়নি, আমি কখনোই ডাক্তার দেখাবো না। তখন মোনালিসা মনে মনে বলতে থাকে, তোমাকে কি করে বোঝাবো যে আমি কম্পাসকে নিয়ে ভয়ে থাকি, কারণ মৃত্যুর সঙ্গে তো আমিও জড়িয়ে রয়েছি, এটা তো আমি তোমাকে কখনোই বলতে পারবো না। এদিকে মোনালিসার মা জোরাজোরি করতে থাকলে মোনালিসা কিছুতেই ডাক্তার দেখাবে না, ওইখান থেকে চলে যায়। আর অন্যদিকে শিবু কাকারও জ্ঞান ফিরে এসেছে। কম্পাস তখন কাছে গিয়ে বলতে থাকে, শিবু কাকা, কে তোমার এই অবস্থা করেছে বলো না? কিন্তু শিবু কাকা কম্পাসের এই দাড়ি দেখে চিনতে পারছে না। পুলিশ অফিসার তখন বলে, কম্পাস তুমি না এই ছদ্মবেশটা খুলে ফেলো, তাহলে উনি চিনতে পারবে, তাহলেই হয়তোবা উনি কিছু তোমাকে বলতে পারে। তখন কম্পাস তার ছদ্মবেশটা খুলে ফেলে। কম্পাসকে দেখে শিবু কাকা তো অবাক হয়ে যায়। তখন আস্তে আস্তে কম্পাস বলে ডাকতে থাকে। কম্পাস তো অনেক খুশি হয়ে যায়। তখন বলে, শিবু কাকা তুমি বলো না, তোমার কে এরকম করেছে বলো না। তখন শিবু কাকা কল্পনা করতে থাকে, আর কিছুই বলতে পারে না। সে তখন অনেক জোরে জোরে শ্বাস টানতে থাকে। তখনই পুলিশ অফিসার ডাক্তার নার্সদের ডাকতে থাকে। নার্স এসে কম্পাসকে বলে, আচ্ছা আপনারা না বলছি যে ওনাকে চাপ দেওয়া যাবে না, ওনাকে এখনই কথা বলা যাবে না, তাহলে কেন এই কাজ করলেন? নার্স এসে ইঞ্জেকশন দেয়। তখন শিবু কাকা ঘুমিয়ে পড়ে। কম্পাস তখন পুলিশ অফিসারকে বলে, বুঝতে পেরেছি পুলিশ অফিসার, শিবু কাকাকে এখনই এত চাপ দেওয়া যাবে না, আমি বরং আজকে আসি, আপনি একটু খেয়াল রাখবেন। পুলিশ অফিসার বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি অবশ্যই চিন্তা করবেন না, কারণ ওনাকে এমন জায়গায় রেখেছি মানুষ তো দূরের কথা একটা মশা মাছিও জানবে না, আমরা সবসময় ওনাকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তা করবেন না। তখন কম্পাস এখান থেকে চলে যায়। এদিকে মোনালিসা তার মায়ের কাছ থেকে বাঁচার জন্য সে দৌড়াচ্ছে। তখনই সাথে কম্পাস পড়ে। কম্পাসকে দেখে তো মোনালিসা আবারও চিৎকার করতে থাকে, বলে, কম্পাস, কম্পাস এখানেও এসেছে? তুই আমার চোখের সামনে এখানেও এসেছিস? আমি এখানেও কম্পাসকে দেখছি। তখন কম্পাস তো ভয় পেয়ে যায় মোনালিসাকে দেখে, কারণ কম্পাস ছদ্মবেশটা পরে নেয়নি। তখন মোনালিসা ভয়ে চিৎকার করে এখান থেকে চলে যায়। এদিকে কম্পাস বলে, না আমাকে এখনই পালাতে হবে, আর এই ছদ্মবেশটা নিতে হবে। তখন আড়ালে গিয়ে কম্পাস ছদ্মবেশটা নিয়ে নেয় আর বিহানকে ফোন করে জানিয়ে দেয়, বিহান স্যার একটা ভুল হয়ে গিয়েছে,
হসপিটালে মোনালিসা আমাকে এই বেশি দেখে ফেলেছে। এটা বলে কম্পাস অনেক চিন্তিত হয়ে যায়, যা শুনে বিহানও অনেক চিন্তিত হয়ে যায়। এদিকে মোনালিসা বাড়িতে এসে চিৎকার করছে। মোনালিসার মাকে বলছে, মা তুমি কেন বুঝতে পারছো না? ওইখানে কম্পাসই ছিল, আমি কম্পাসকে দেখেছি, কম্পাসের ভূত দেখেছি, এটা কখনোই মিথ্যে হতে পারে না। তখনই মোনার দাদু চলে আসে, বলছে মোনা কি হয়েছে? তখন মোনালিসা তার দাদুকে সমস্ত ঘটনায় খুলে বলতে থাকে। বলছে জানো তো, আমি হসপিটালেও কম্পাসকে দেখেছি, আমি সব জায়গাতেই কম্পাসকে দেখতে পাই। তখন অভিজ্ঞান দত্ত বলে, মোনা দেখো তুমি ভয় পাচ্ছ, কম্পাসকে নিয়ে ভয় পাচ্ছ, এই জন্য সব জায়গাতে তুমি কম্পাসকে দেখতে পাচ্ছ, কিন্তু হসপিটালে কেন দেখতে পাবে? তুমি তো ওকে স্বপ্নে দেখতে পাও। মোনালিসা বলে, না দাদু, ওকে আমি স্বপ্নে দেখতে পাই না, ওকে আমি সব জায়গাতেই দেখতে পাই, ওর অস্তিত্ব মনে হয় সব জায়গায় আমি খুঁজে পাই, এমনকি বিহানদের বাড়িতেও আমি ওকে দেখতে পাই, সব কিছুর মধ্যে যেন ওকে আমি দেখতে পাচ্ছি। হসপিটালে ওই ছিল। তখন যা শুনে অবাক হয়ে যায় অভিজ্ঞান দত্ত। বলছে হসপিটালে, এটা নিয়ে সন্দেহ জাগতে শুরু করে অভিজ্ঞান দত্তর মনে। অন্যদিকে দেখা যায় কম্পাস বিহানকে বলছে, বিহান স্যার আমাদের না আর সতর্ক হতে হবে, কারণ মোনালিসা ম্যাডাম আমাকে হসপিটালে দেখে ফেলেছে। মোনালিসা না হয় আমাকে ভূত ভাবে, কিন্তু যখন অভিজ্ঞান দত্ত কাকিমা জানতে পারবে তখন তো তারা অবশ্যই সন্দেহ করবে। যা শুনে বিহান বলে, শোনো কাকিমার কথা আমি জানি না, তবে অভিজ্ঞান দত্ত কিন্তু একজন ব্রিলিয়ান্ট মানুষ, অনেক দুরন্তর মানুষ। ওনার সঙ্গে ডিগের সঙ্গে মিশে আমার বাবা হয়তো অনেক কাজ করেছে, কিন্তু উনি এতে কিন্তু ছাড়বে না, অবশ্যই ব্যাপারটাকে তদন্ত করবে, বুঝতে পেরেছ? আর যখন সে দেখতে পারবে ওই হসপিটালে শিবু কাকা রয়েছে, তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাবে। যা শুনে কম্পাস তো অবাক হয়ে যায়। এদিকে সেনাপতি মুক্তির কাছে চলে এসেছে। মুক্তিকে বলে, মা তোমাকে না পুলকবাবুর কথা বলেছি। মুক্তি তখন বলে, কে পুলকবাবু? সেনাপতি বলে, মা তুমি না সব কিছু ভুলে যাও, তোমাকে বলছি না আমি অন্য নাম বলে কথা বলবো, তুমি ধরে নিবে যে আমি কার কথা বলছি। তখন মুক্তি মনে করতে থাকে যে কম্পাস সেনাপতি কি বলেছিল। তখন মুক্তি বলে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, বল। তখন সেনাপতি অন্য নাম দিয়ে অভিজ্ঞান দত্তের কথা বলতে থাকে। বলছে ওনার নাতনি ভূত ভূত বলে চিৎকার করছে এবং কম্পাসের কথা বুঝিয়ে দেয়। মুক্তি তখন বলে, বুঝতে পেরেছি, তার মানে মোনালিসা হসপিটালে মুক্তিকে দেখে চিৎকার করেছিল। মেয়েটা কেন বারবার কম্পাসকে দেখে, কিছুই তো বুঝতে পারছি না। এদিকে বিহান কম্পাসকে বলছে, শোনো কম্পাস, শিবু কাকাকে না ওই রুম থেকে চেঞ্জ করতে হবে, আর শোনো শুধু রুম থেকে নয়, ওই হসপিটাল থেকে চেঞ্জ করতে হবে। কম্পাস তখন বলে, হ্যাঁ স্যার এটা ঠিক বলেছেন, শিবু কাকাকে হসপিটাল শিফট করতে হবে। দাঁড়ান আমি পুলিশ অফিসারকে সব বলে দিচ্ছি। তখন পুলিশ অফিসারকে ফোন দিয়ে কম্পাস শিবু কাকাকে ট্রান্সফারের কথা সম্পূর্ণই ভাবে বুঝিয়ে দেয়। তখন পুলিশ অফিসার বলে, ঠিক আছে। এদিকে বিহান এবং কম্পাস দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো প্রিভিয়াস, তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে কি হতে চলেছে? কম্পাস কি পারবে মুক্তিমাসির সমস্ত ষড়যন্ত্র সবার সামনে তুলে ধরতে পারবে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।